মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম। প্রথমে যাচ্ছি সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, বেলার এই সময়টাতে এসে জানাবেন যে যারা শ্রদ্ধা ভরে স্মরণ করতে এসেছেন সেই সময়কার ভাষা শহীদদের, তাদের মনের উৎকণ্ঠা কি জানতে পারছেন? আর পাশাপাশি বেশ কিছুটা দূরে, অল্প কিছুটা দূরেই আসলে 1952 সালের এই যে রক্তক্ষয়ী ঘটনা সেটা ঘটেছিল, তো সেই ব্যাপারটাতে তাদের যে আবেগ সেটা কেমন কাজ করছে সেটা আপনাদের থেকে জানতে চাই। আমরা ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। এই মুহূর্তে পূর্বাকাশে সূর্যের রশ্মি অনেকটাই আলো ছড়িয়েছে এবং সেই আলোয় আলোকিত এই পুরো কেন্দ্রীয় শহীদ মিনার, এবং শহরের সব মিছিল যেন এসে সামিল হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। আমরা সেই খবর জানাচ্ছিলাম ভোর থেকে। আমার সহকর্মী তানজিলা খান মিম রয়েছেন আমার সাথে, এবং একটু বলে রাখতে চাই এই মুহূর্তের এখানকার বাস্তবতা। বেলা বাড়ার সাথে সাথে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের স্রোত যেন এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে মিলেছে। এই মুহূর্তে শহীদ বেদি ফুলে ফুলে ভরে উঠেছে, এবং এই যে আবেগ, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা রক্ত দিয়েছেন, তাদের স্মরণ করার জন্যই আজকের যে এই স্মরণীয় বরণীয় একটি দিন, সেটির আবেগ কিন্তু সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একেবারে প্রবীণ থেকে শুরু করে নতুন প্রজন্মের যে প্রতিনিধিরা রয়েছেন সবার মধ্যেই আমরা দেখছি সেই আবেগ, অনুভূতি। তানজিলা খান মিম আছেন আমার সাথে। মিম, যেটি বলছিলাম যে প্রবীণ থেকে শুরু করে একেবারে নতুন প্রজন্মের সবার মধ্যে সেই আবেগ, অনুভূতিটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই যে শ্রদ্ধা জানানোর যে চেষ্টা বা প্রক্রিয়া, সেটি কিন্তু সকাল থেকে, ভোর থেকে আমরা দেখছি। এই মুহূর্তে বেলা বেড়ে অনেকটাই কিন্তু আলো ছড়িয়েছে এই এলাকায়, এবং পুরো শহরের, বলছিলাম যে পুরো শহরের মিছিল এসে সামিল হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে দেখছেন ফুলে ফুলে এই শহীদ বেদি কিন্তু ভরে গিয়েছে, এবং এখনো দীর্ঘ লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। সারিবদ্ধভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আসছেন, সংগঠনগুলো আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করছেন গণমাধ্যমের কাছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? এখানে অনেকের সাথে কথা বলেছেন আপনি, তারা কি বলছেন? শুধু একটু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আসছেন তাদের কথা যদি দিয়ে বলি, যেমন কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী এসেছিলেন, তিনি বলছিলেন যে এই যে 21 সেটি কিন্তু আসলে শুধুমাত্র বাঙালি জাতির কাছে না, পুরো বিশ্বের কাছে প্রেরণা, এবং মাতৃভাষার জন্য রক্ত দিতে হচ্ছে এমন জাতি কিন্তু কেবল বাঙালি জাতি এবং বাংলাদেশেই খুঁজে পাওয়া সম্ভব। পৃথিবীর ইতিহাসে আর কিন্তু কোনো জাতির নাম এভাবে স্বর্ণাক্ষরে লেখা নেই। তার বাইরে কি নতুন প্রজন্ম যারা আসছেন তারা বেশ উচ্ছ্বসিত। শহীদ বেদিতে তারা যখন ফুল দিচ্ছিলেন তারা বলছিলেন যে এই যে আজ ফুল দিতে আসবেন সেটি নিয়ে তারা 2-3 দিন আগে থেকে পরিকল্পনা করছিলেন, কে কি রকম ফুল দিবে। ফুল কিনেছেন ভোরবেলা, সেই ফুল নিয়ে এসেছেন। পুরো যে যাত্রার পথ সেটি আসলে একদম রোমাঞ্চকর। যেরকম আসলে আমরা উপন্যাসের পাতায় যেরকম, বিশেষ করে যে ভাষা নিয়ে যে প্রবন্ধগুলো রয়েছে সেখানে আমরা আসলে কল্পনা জগতে যেরকম লেখাগুলো পড়ে থাকি, তারা বলছিলেন ঠিক সেরকমই। নতুন প্রজন্ম বলছে এই ইতিহাস তারা আসলে বুকে ধারণ করে রাখতে চায়। হ্যাঁ, তারা হয়তো সেই সময়কার প্রেক্ষাপটে ছিল না, বা সে সময়ের গল্পগুলো, ইতিহাসগুলো তারা জেনেছে। 24-এর যে আন্দোলন সেটি তাদের নিজেদের চোখে দেখা একটি আন্দোলন, যে আসলে কিভাবে একই সূত্রে গাঁথা হতে পারে, কিভাবে মানুষকে কাছে টানতে পারে, কিভাবে সমগ্র নতুন প্রজন্ম বা একটি প্রজন্মকে একই সূত্রে গেঁথে দিতে পারে, সেটি তারা দেখেছে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই যে আন্দোলনে, সেই আন্দোলনে কিন্তু অন্যান্য বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদেরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা ছিল। হ্যাঁ, তবে এই যে মাতৃভাষা দিবসের কথা বলছিলাম, রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে যারা এগিয়ে এসেছিলেন তারা কিন্তু সেই সময়কার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিলেন। সেই জায়গা থেকে আসলে সেই সময় প্রেক্ষাপট, এই 24-এর প্রেক্ষাপট দুটোই কিন্তু আলাদা ছিল। একটি বিষয় আপনাকে মনে করে দিতে চাই যে বাংলা ভাষার জন্য আমাদের যে প্রাণ দেওয়ার যে ইতিহাস রয়েছে সেটি কিন্তু শুধু আমাদেরকে সমৃদ্ধ করছে না, পুরো বিশ্ববাসী কিন্তু এটি জানে, এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি এই কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক বিদেশি অতিথিরও আমরা ভিড় দেখছি। তারাও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন, এবং এই প্রতি বছর 21 ফেব্রুয়ারি এই শহীদ মিনারে আসেন, তারা ফুল দেন, এবং এই যে বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে
ইতিহাস ঐতিহ্যের সাথে কিন্তু তারা ওতপ্রোতভাবে জড়িত, এবং তারা যারা বাংলাদেশে অবস্থান করেন বিদেশিরা, তারা কিন্তু এর সম্পর্কে জানেন এবং সেটি জানতে চান। সেই জানার আগ্রহ থেকেই তারা কিন্তু এই শহীদ মিনারে আসেন। আমরা বেশ কিছু দেখলাম যে চাইনিজ কিংবা জাপানিজ হবেন হয়তো বা বাংলাদেশে যারা অবস্থান করছেন, এই শহীদ মিনারে এসে তাদেরকেও কিন্তু দেখলাম এখানে ছবি তুলছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে কার্যক্রমগুলো তারা অংশ নিচ্ছেন, এটি কিন্তু গর্বের বিষয়। অর্থাৎ শুধু বাংলাদেশি আমরা যারা ঢাকায় আছি বা যারা বাংলাদেশে বাস করছি, শুধু তারা নই, যারা ভিনদেশি বাংলাদেশে অবস্থান করছে তারাও কিন্তু একইভাবে সেই সম্মানটুকু দেখাচ্ছেন বাংলা ভাষার প্রতি। এটি নিঃসন্দেহে গৌরবের। একদমই তাই। এবং আপনি বলছিলেন এটি শুধুমাত্র এখন আর বাঙালি জাতির মধ্যে সীমাবদ্ধ নেই, আসলে কিন্তু তাই। 1999 সালে ইউনেস্কো যখন এই দিবসটিকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন কিন্তু এই দিবসটি ছড়িয়ে গেছে পুরো বিশ্ববাসীর মধ্যে। সূর্যের আলোয় পুরো আলোকিত হয়ে আছে এই শহীদ মিনার প্রাঙ্গণ, পেছনে পলাশ ফুলের গাছ, আর চারিপাশে আসলে ফুলের মৌম সুবাস, সবকিছু মিলিয়ে আজকের দিনের যে আসলে মাহাত্ম্য বা আজকের দিনের যে ইতিহাস, সেটি আসলে গৌরব করছে বা গৌরবান্বিত করছে আমাদেরকে। সেই সঙ্গে যারা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা, নতুন প্রজন্মের প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ করে এসেছেন, ছোট্ট ছোট্ট শিশু কিশোর যারা এখনো পর্যন্ত এমনও মনে হবে যে পেন্সিল ধরাই শেখেনি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কি তাই তারা জানে না, তারাও এসেছেন, তারা চেনেন এই শহীদ মিনারকে। বাবা মারা শিখিয়েছেন যে এই শহীদ মিনার, এবং সবচেয়ে শুরুতেই কিন্তু এটি তাদের শেখানো হয়। আমরা যে ভাষায় কথা বলি বাংলা, সেটা আমাদের মাতৃভাষা। এই ভাষা কিন্তু আসলে আমরা বাংলা ভাষায় সবাই কথা বলি, কিন্তু অঞ্চল ভেদে কিন্তু এই ভাষারও আবার অনেক ব্যতিক্রম রয়েছে। যেমন আমি সে জায়গাটা একটু বলতে চাই আপনাকে, আমরা অনেক বিষয় নিয়ে গল্প করছিলাম, তবে আরেকটি বিষয় নিয়ে একটু বলতে চাই। ভাষার রূপ, রস এবং বাংলা ভাষার কিন্তু নানাবিধ রূপ রয়েছে। আমরা এক একজন এক এক অঞ্চলের, আমি রংপুর থেকে এসেছি, আপনি বরিশাল থেকে, কেউ বা ঢাকায়, অন্যান্য এই যে বিভিন্ন জায়গার যে ভাষার ব্যবহার কিংবা আমাদের কথ্য ভাষার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু ব্যাপক আকারে আমরা দেখি, এবং এক একজন এক এক ভাষায় কথা বলি। এবং এই যে সেই যে আমরা যেটাকে বলি আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষায় কথা বলে যে আমরা যে মনের ভাব প্রকাশ করতে পারি, যে আনন্দটা পাই, সেটি কিন্তু আসলে অন্য সময় হয়তোবা ঠিক নিজেদের মতো করে যখন আমরা কথোপকথন বলি আপন মানুষের সাথে, ঘরে বাইরে, নিজেদের আত্মীয় স্বজনের সাথে, সেটি মনে হয় এর চেয়ে আসলে সৌন্দর্য বা এর চেয়ে আসলে শান্তির জায়গা আসলে কোথাও হতে পারে না মনে হয় আমার কাছে। এবং সেই আঞ্চলিক ভাষাকে হেলাফেলা নয় বা অবহেলা নয়, এমন একটি বিষয় আমরা কয়েক বছর ধরে দেখছি যে আঞ্চলিক ভাষাকে অনেকেই হেলাফেলার জায়গা থেকে দেখেন, আঞ্চলিক ভাষাকে একটু অপব্যবহার বা যাই বলেন না কেন অবহেলা, এই জায়গাটিকে এভাবেই দেখা হয়। কিন্তু আসলে কি সেটি দেখার কারণ কোনো আছে? আমার মনে হয় না। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তাই মনে হয় না, কারণ আসলে আমরা বেশ কয়েক বছর ধরে, আপনি বলছিলেন যে সেটি বিজ্ঞাপনের মাধ্যমে, সামাজিক বিভিন্ন ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই বার্তাগুলো কিন্তু আসলে প্রচার করার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু আমরা বিভিন্ন প্রতিবেদন তৈরি করে সেটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আসলে আঞ্চলিকতার টান থাকা কিংবা আঞ্চলিক ভাষায় কথা বলা, এটি কিন্তু কোনো লজ্জার বিষয় না। আপনি যেটা বলছিলেন যে প্রিয় মানুষদের সঙ্গে বা ঘরের মানুষদের সঙ্গে সেই ভাষায় কথা বলার যে একটা আলাদা শান্তি, হ্যাঁ, আমরা যখন একসঙ্গে অফিসে থাকি তখন আমাদের ভাষা একরকম হয়, আমরা আজকে দর্শকদের সাথে কথা যখন বলছি তখন আমাদের ভাষা একরকম, আবার আমরা যখন ক্যামেরা অফ হয়ে যাচ্ছে আমরা যখন গল্প করছি তখন একরকমের ভাবে কথা বলছি, আবার ভাষায় একরকম কথা বলছি। পুরো ভাষাটাই কিন্তু বাংলা, এবং প্রতিটি মানে আমাদের কথা বলার ধরনটাই কিন্তু এই বাংলা ভাষারই অন্তর্গত। প্রতিটি ভাষায় আমাদের নিজস্ব, প্রতিটি ভাষায় আমাদের বহিঃপ্রকাশ, মনের ভাব বহিঃপ্রকাশ করার জন্য ব্যবহার করা হতো। তাই সেই আঞ্চলিক ভাষাগুলো সেগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের অংশ। কারণ এই যে প্রতিটি অঞ্চল, সেই অঞ্চলের এক একটি ইতিহাস রয়েছে, সেই জায়গা থেকে এক একটি অঞ্চল এক এক রকম ভাবে কথা বলে থাকে, ভাষা প্রকাশ করে থাকে। তাই এটি ধরে রাখা বা এর প্রসারণে আমরা গণমাধ্যমের ভূমিকার কথাও কিন্তু বলতে বিভিন্নভাবে ভূমিকা রাখে, হয়তো প্রামাণ্য চিত্র তৈরি করে, নাটক তৈরি করে, সিনেমা তৈরি করে। এই যে বিষয়গুলো রয়েছে গণমাধ্যমের সাথে কিন্তু একটা গণমানুষের যে যোগাযোগ, এর মাধ্যমে কিন্তু এই জিনিসটি আরো সহজতর করা যায় আমার কাছে মনে হয়।
আপনি নিশ্চয়ই এটি একমত একদমই আমি হবেন। আপনার সঙ্গে একমত। আমরা যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই। বেশ কয়েক বছর ধরে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে যত বিলবোর্ড আছে সেই বিলবোর্ডগুলো যেন বাংলায় ব্যবহার করা হয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে আমরা এরকম পদক্ষেপ দেখেছি, কিন্তু সেগুলোর আসলে বাস্তবায়ন খুব বেশি দেখেছি তা বলা যাবে না। নিজ উদ্যোগে যে করেছে বাংলা ভাষায় বিলবোর্ড, বাংলা ভাষায় কোনো কিছু লোগো, বাংলা ভাষায় কোনো কিছু সেটি তারা নিজ উদ্যোগেই করেছে। তবে প্রাতিষ্ঠানিক যে উদ্যোগটি ছিল কিংবা সরকারিভাবে যে উদ্যোগটি ছিল সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই পিছিয়ে রয়েছি। যারা ইংরেজিতে করেছে তারা কিন্তু ইংরেজি বিলবোর্ড ব্যবহার করতে পেরেছে, সেই বিলবোর্ড ইংরেজি করার কারণে নামানো হওয়া কিংবা তাদেরকে পরিবর্তন করার জন্য কোনো নোটিশ দেওয়া সেরকম কিন্তু কোনো বা জরুরি পদক্ষেপ আমরা দেখিনি। শুধু ইংরেজি লেখার ক্ষেত্রেই নয়, ইংরেজি মানে বাংলাটাকে ইংলিশে লিখছে, যেটাকে আমরা বাংলিশ বলি আর কি। বাংলিশ বলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজিদ, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে আমরা এখন একটু স্টুডিওতে ফিরে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে। সেখান থেকে আমরা আরো অন্যান্য যারা আমাদের বিভিন্ন জেলায় প্রতিনিধিরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকে সেখানকার খবর জানবো।